ওয়েলকাম টু এলিট ইউটিউব চ্যানেল। আজকে আমরা আড্ডা দেব না, ঠিক আড্ডা দেব না, আড্ডা পড়ব। কতখানি কপাল খারাপ হলে আড্ডাও পড়তে হয়। যাকগে, আসলে আজকে আমরা যেটা পড়ব সেটা হলো সৈয়দ মুজতবা আলীর লেখা আড্ডা নামক রম্য রচনাটি। তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যে চারখানি রম্য রচনা পাঠ্য রয়েছে, সেই চারটির মধ্যে আজকে আমরা পড়ব শেষ রম্য রচনা, যার নাম আড্ডা। সৈয়দ মুজতবা আলী সম্পর্কে তোমাদের আগেই বলেছি, তোমাদের এও বলেছি যে তোমাদের পাঠ্য যে চারটি রম্য রচনা রয়েছে সেই চারটির মধ্যে যে কোনো দুটি থেকে তোমাদেরকে প্রশ্ন লিখতে হবে, সেটা 5 নম্বর করে 10 নম্বরের। সেখানে ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে অথবা একটানা একটা প্রশ্নও হতে পারে। আজকে আমরা এই যে 4 নম্বর রম্য রচনাটি পড়ব, সেটি সৈয়দ মুজতবা আলীর লেখা এবং ওই আগের মতোই একই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কি গ্রন্থ? সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রথম ভাগ। সৈয়দ মুজতবা আলীর লেখা অন্যান্য যে রম্য রচনাগুলি এই পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে, সেরকম আড্ডাও সৈয়দ মুজতবা আলীর পঞ্চতন্ত্র নামক রম্য রচনা থেকে নেওয়া হয়েছে। পঞ্চতন্ত্র প্রথম ভাগের এটি 28তম রচনা। পঞ্চতন্ত্র প্রথম ভাগের 28তম রচনার নাম হলো আড্ডা। আড্ডা কি? আড্ডা কি তার সংজ্ঞা আমাদেরকে বলে দিতে হয় না। আমরা সকলেই আড্ডা কি সে জিনিসটা সম্পর্কে পরিচিত। আড্ডার চরিত্র কিরকম হয় বা আড্ডার বৈশিষ্ট্য কিরকম হয় সে সম্পর্কেও আমরা পরিচিত। এক জায়গায় জমায়েত হয়ে, বেশ কয়েকজন জমায়েত হয়ে, নেসেসারি নয় যে তাদের সমবয়সী হতে হবে। অসমবয়সী মানুষজন জড়ো হয়ে, বিভিন্ন পেশার, বিভিন্ন চরিত্রের, বিভিন্ন পার্সোনালিটির মানুষজন মিলিত হয়ে যে গল্প গুজব করা হয় সেটাই হলো আড্ডা। আড্ডায় কি কি আলোচনা থাকে? আড্ডার আলোচনা একেবারে জটিল গুরুগম্ভীর বৈজ্ঞানিক তত্ত্ব থেকে শুরু করে নিছক পাড়ার একটা ঘটনা বা হাঁড়ির খবর, ঘরের হাঁড়ির খবর, সেটাও আড্ডার আলোচনার বিষয় হতে পারে। এখন আমরা দেখব সৈয়দ মুজতবা আলী তার নিজস্ব স্টাইলে বা ঢঙে এই যে আড্ডা নামক রম্য রচনাটি লিখেছেন, সেখানে তিনি আড্ডা সম্পর্কে কি বলেছেন। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। সৈয়দ মুজতবা আলী তার আড্ডা নামক রম্য রচনাটির একেবারে প্রথমেই যে কথাটা বলেছেন তা হলো যে বাঙালি যে জাতি, বাঙালিরা মনে করে যে তাদের মতো এমন আড্ডাবাজ জাতি বা এরকম আড্ডা দিতে পারে এরকম জাতি পৃথিবীতে দেখতে পাওয়া যায় না। তিনি বলছেন, সৈয়দ মুজতবা আলী বলছেন যে কথাটা খানিকটা ঠিক আবার খানিকটা ভুলও বটে। কেন ঠিক না? বাঙালি জাতি সত্যি, তিনিও তো বাঙালি, সুতরাং বাঙালিদের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি যথেষ্ট পরিমাণে সচেতন। তিনি জানেন বাঙালিরা আড্ডা দিতে ভালোবাসে। এই কথাটা তো আমরা কখনোই অস্বীকার করতে পারি না যে বাঙালি আড্ডা দিতে ভালোবাসে না। বাঙালি আড্ডা প্রিয় জাতি, সুতরাং কথাটা খুব খাঁটি কথা যে বাঙালিরা খুব আড্ডা প্রিয় জাতি। কিন্তু বাঙালি ছাড়া আর কোনো জাতি এরকম আড্ডা দিতে পারে না, এই কথাটা বোধহয় ঠিক নয়। কারণ পৃথিবীর প্রত্যেকটা জাতি, তাদের আড্ডার ধরন, তাদের আড্ডার নাম, সেগুলো আলাদা আলাদা। তাই আড্ডা দেওয়াটা যেরকম বাঙালির মতো আড্ডা কেউ দিতে পারে না, কথাটা যেমন একদিক থেকে ঠিক কিন্তু আরেক দিক থেকে সম্পূর্ণ সত্যি তা বলা যায় না। কারণ পৃথিবীর প্রত্যেকটা জাতি তাদের নিজস্ব ঢঙে, তাদের নিজস্ব স্টাইলে আড্ডা দিতে পছন্দ করে। সুতরাং এ কথা বলা যায় না যে বাঙালির আড্ডাটাই একেবারে পৃথিবীর সেরা আড্ডা।
যেমন ভাবে মানে এই প্রসঙ্গটা বলতে গিয়ে, এই ব্যাপারটা বোঝাতে গিয়ে তিনি বলছেন, সৈয়দ মুজতবা আলী বলছেন যে যেমন ভাবে সিন্ধু নদীতে যে মাছ পাওয়া যায়, যে মাছ গঙ্গায় পাওয়া যায় যাকে আমরা ইলিশ নামে চিনি, সিন্ধু নদীতে যে মাছ পাওয়া যায় সেই একই মাছ তাকে আমরা বলি পাল্লা। তাহলে সিন্ধু নদের মাছটাকে কি বলছি? পাল্লা। আবার ভরত শহর গুজরাট রাজ্যে অবস্থিত একটি শহর, যেটি নর্মদা নদীর মোহনায় অবস্থিত এবং মাছের জন্য খুব বিখ্যাত। এই ভরত শহর, যেটার আগের নাম ছিল ভৃগুকচ্ছ, সেখানে যে মাছ পাওয়া যায় যার নাম হলো মদার, সেটিও আসলে ইলিশ। তাহলে গঙ্গায় যে মাছ ইলিশ নামে পরিচিত, সিন্ধু নদে সেই মাছের নাম পাল্লা, আবার নর্মদায় সেই মাছের নাম হয়ে যায় মদার। আবার দেখো, যখন বিহার বা উত্তরপ্রদেশে সেই একই ইলিশ মাছ যায় তখন সেটাকে আমরা বলি হিলসা। তাহলে একই ইলিশ মাছ জায়গা ভেদে, স্থান ভেদে তার নামগুলো আলাদা আলাদা, পাল্টে পাল্টে যাচ্ছে। আবার আমরা বাঙালিরা আবার সর্ষে ইলিশ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে সর্ষে ইলিশ খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু প্রত্যেকেই তো ওই একই স্বাদে ইলিশ খেতে চাইবে না। হয়তো ওই একই রান্না যেটা মোটামুটি বাঙালি একেবারে হাত চেটে পুটে খায়, সেই একই রান্না খেয়ে অন্য কেউ বলতে পারে যে না, এই রান্নাটা একেবারে জঘন্য হয়েছে, কেউ বলতে পারে এত সুন্দর মাছটার 12টা বাজিয়ে দিলে। তাহলে এই যে আলাদা আলাদা রসনা তৃপ্তির ব্যাপারটা, মানে আমার যে জিনিসটা খেতে ভালো লাগবে অন্যের সেই জিনিসটা একই রকম ভাবে রান্না করে খেতে ভালো নাও লাগতে পারে, এই যে ব্যাপারটা, সেরকমই বাঙালি যেভাবে আড্ডা দেয় তার সঙ্গে পৃথিবীর অন্য কোনো জাতি যেভাবে আড্ডা দেয় সেই ব্যাপারটার মিল নাই থাকতে পারে। কিন্তু তা বলে এটা বলা যায় না কখনোই যে বাঙালি একমাত্র আড্ডা দিতে জানে, পৃথিবীর আর কোনো জাতি আড্ডা দিতে জানে না। হ্যাঁ, এই কথাটা সত্য যে বাঙালি যেমন করে আড্ডা দেয় সেই রকম আড্ডাটা বাঙালিদের মধ্যে একেবারে শ্রেষ্ঠ। বাঙালিরা নিজেদের এই আড্ডা দেওয়ার যে ব্যাপারটা সেটাকে ভীষণ পছন্দ করে, এবং অন্য জাতির কাছে বাঙালিদের মতো স্টাইলে আড্ডা দেওয়ার ব্যাপারটা পছন্দসই নাও হতে পারে। তাদের কাছে তারা যেভাবে আড্ডা দেয়, যেমন ইলিশ, সর্ষে ইলিশ আমাদের কারো কারো ভালো লাগে, আবার কারো কারো ওই সর্ষে ইলিশটা একেবারেই পছন্দ নয়। অন্য স্বাদে ইলিশ মাছ রান্না করলে হয়তো তারা অনেক বেশি পরিতৃপ্তি করে খাবে। সেরকমই বাঙালির আড্ডা দেওয়ার স্টাইল এবং অন্য জাতির আড্ডা দেওয়ার স্টাইল দুটো আলাদা আলাদা হতেই পারে। সেখানে একথা বলাটা কখনোই একেবারে পুরোপুরি ঠিক হবে না যে বাঙালি ছাড়া আর কোনো জাতি আড্ডা দিতে জানে না। তাই সৈয়দ মুজতবা আলী বললেন যে কথাটা ঠিকও বটে আবার ভুলও বটে। এখানে তোমাদের একটা কথা বলি, সেটা হলো আমরা এই যে 4টে রম্য রচনা পড়লাম এবং প্রথম থেকে আমি তোমাদের বলে গেলাম রম্য রচনা প্রবন্ধের সঙ্গে রম্য রচনার পার্থক্য রয়েছে, কিন্তু তবুও রম্য রচনা প্রবন্ধের স্টাইলেই লেখা। যদি রম্য রচনাকে প্রবন্ধ হিসেবে গণ্য করা হয় তাহলে প্রবন্ধকে দুটো ভাগে ভাগ করা যায়, যেমন ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ এবং বিষয়নিষ্ঠ প্রবন্ধ বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। তো এই ব্যক্তিনিষ্ঠ যে প্রবন্ধ, যেমন 25শে বৈশাখ, যেমন এই আড্ডা, এগুলো হচ্ছে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। তাহলে এই রম্য রচনাগুলোকে আমরা ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বলতে পারি, কারণ লেখক তার নিজস্ব অনুভূতিটাকে এই প্রবন্ধের মধ্যে বা এই রম্য রচনার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। তো লেখক আড্ডা সম্পর্কে তো এই কথাগুলো বললেন যে আড্ডা যে দেশে যে জাতি যেরকম করে ইচ্ছে, তাদের যেরকম স্টাইল সেই অনুযায়ী আড্ডা দেয়। সুতরাং বাঙালি যে আড্ডা দেওয়ার ক্ষেত্রে একেবারে শ্রেষ্ঠ জাতি, মানে বাঙালির মতো আড্ডাবাজ পৃথিবীতে আর কেউ নেই, এ কথাটা খানিকটা যেমন ঠিক আবার পুরোটা ঠিক নয়ও। এই প্রসঙ্গে লেখক তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের সঙ্গে। কি লেখক পৃথিবীর অনেক দেশে থেকেছেন, অনেক দেশ ঘুরেছেন তার কাজের সুবাদে, তার চাকরির সূত্রে, এবং বিভিন্ন ভাষা তিনি রপ্তও করেছেন। কোনো জায়গায় বেশ কিছুদিন করে থাকার সময় তিনি সেই জায়গার চরিত্র, সেই জায়গার বৈশিষ্ট্য এগুলোকে উপলব্ধি করেছেন, এবং এই আড্ডা, এই রম্য রচনাটির মধ্যে তিনি মিশরের রাজধানী কায়রোর কথা বলেছেন।
কোথাকার কথা বলেছেন? মিশরের রাজধানী কায়রো। লেখক বলছেন যে যখন লেখক কায়রোতে ছিলেন, কায়রো অর্থাৎ বললাম মিশরের রাজধানী, সেখানেও তিনি মিশরীয়দেরকে দেখেছেন, তারাও ভীষণ আড্ডাপ্রিয় জাতি। লেখক যখন ওই কায়রোতে বসবাস করছেন সেই সময় তিনি একদিন ভাবছিলেন এরকম যে বিদেশে বসবাস করার যে কি কষ্ট, নিজের দেশ ছেড়ে অন্য দেশে ঘুরে ঘুরে বাস করার যে কি কষ্ট, এই নিয়ে তিনি একটা প্রবন্ধ বা একটা গ্রন্থ লিখবেন। ঠিক এই সময়েই তার নজরে আসে যে কিছু মিশরীয় তারা একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছে, এবং সেই জায়গাটা কি না ক্যাফে দ্য নীল। ক্যাফে দ্য নীল, সেই ক্যাফে যেখানে যে ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছে তারা, তার নাম হচ্ছে ক্যাফে দ্য নীল। লেখক এখানে আরো একটা কথা বললেন যে কায়রোতে তিনি যে রেওয়াজটা দেখেছেন আড্ডা দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু বাড়ি বসে আড্ডা নয়। মিশরীয়রা ভীষণ আড্ডা প্রিয় জাতি হলেও তারা বাড়িতে বসে আড্ডা দিতে পছন্দ করে না। কেন বাড়িতে বসে আড্ডা দিতে পছন্দ করে না? তার কিছু কিছু কারণ রয়েছে। তারা মনে করে যে বাড়িতে বসে আড্ডা দিলে আড্ডার নিরপেক্ষতা বা গণতান্ত্রিক যে ভাবটা সেইটা আসলে বজায় থাকে না। কিরকম না, ধরো একজন কারো বাড়িতে আড্ডার আসর বসেছে, সেখানে তিনি যে গৃহকর্তা যার বাড়িতে বসেছে আড্ডার আসর, সে নিশ্চয়ই লোকজনের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করবে, খুবই স্বাভাবিক, আমরাও করি। তো সেই খাবার দাবার খেয়ে বা খাবার দাবার খাচ্ছে, তাই তোয়াজ করার দরকার হয়ে পড়ে গৃহকর্তাকে। আর গৃহকর্তাকে যদি তোয়াজ করার দরকার হয়ে পড়ে, তাহলে গৃহকর্তার মনে আঘাত লাগবে বা গৃহকর্তার কোনো রকম খারাপ লাগবে, কোনো কিছু এরকম আচরণ করা যাবে না। তাই মানুষজন খয়ের খাঁ হয়ে যায়। খয়ের খাঁ মানে আসলে তোষামুদে ব্যক্তি, যারা তোষামুদ করতে, তোয়াজ করে চলতে ভালোবাসে, তাদেরকে বলা হয় খয়ের খাঁ। এটা বাংলা একটা প্রবাদ। তো তাহলে এইরকম খয়ের খাঁ টাইপের মানুষ হয়ে যেতে হবে, এবং সেখানে আড্ডার যে নিরপেক্ষ একটা দিক থাকে সেটা আর বজায় রাখা যাবে না। আবার আরো একটা সমস্যা হতে পারে। কি সমস্যা না, গৃহকর্তার যিনি গিন্নি রয়েছেন অর্থাৎ গৃহকর্ত্রী, তিনি বেজায় চটে ফটে যেতে পারেন, ডিস্টার্ব হতে পারেন। লোকজন ঘন্টার পর ঘন্টা ধরে আড্ডা দিয়ে যাচ্ছে, এটা দেখে তিনি বিরক্ত হয়ে এমন কোনো মন্তব্য করে দিতে পারেন যাতে আড্ডাটা অকালে পণ্ড হয়ে যায়। তাই তারা ওই সমস্ত দিকে যায় না। অর্থাৎ কায়রোর মানুষজন তারা কখনো বাড়িতে বসে আড্ডা দেয় না। তারা আড্ডা দেয় কোথায়? তারা আড্ডা দেয় ক্যাফেতে বা অন্য আরো কোনো জায়গায়, সেটা অবশ্যই বাড়ি নয়। আগেকার দিনে এই যে আড্ডা, এই ব্যাপারটা আমাদের বাংলায় যে সময় থেকে প্রচলিত, সেটা ছিল চণ্ডী মণ্ডপ। চণ্ডী মণ্ডপ, গ্রামের চণ্ডী মণ্ডপ বা জমিদারের দালান কোঠা, এগুলোর হাত ধরে যে আড্ডার সূত্রপাত হয়েছিল, এখন তার চরিত্র বদলে গেছে। এখন আমরা বাড়িতে আড্ডা দেওয়ার থেকে আমরা বাঙালিরাও কিন্তু দেখবে রকে বসে, মাঠে বসে, স্কুলে গিয়ে, কাজের জায়গায় গিয়ে, চায়ের দোকানে, ক্যাফেতে বা মলে গিয়ে, ফুড কোর্টে, এই সমস্ত জায়গায় আড্ডা দিতে বেশি ভালোবাসি। তো কায়রোর লোকেরা আগে থেকেই বাড়ি তাদের কাছে আড্ডা দেওয়ার জন্য একেবারেই পছন্দের জায়গা নয়। তারা ক্যাফেতে বসেই আড্ডা দিতে ভালোবাসতো। তারা মনে করতো যে ক্যাফেতে বসে আড্ডা দিলে তাদের আড্ডার যে নিরপেক্ষতা, আড্ডার যে গণতান্ত্রিকতা, সেটা বজায় থাকে। তো লেখক ওই কায়রোতে ওই রকমই ওই ক্যাফে দ্য নীল, তার বাড়ির কাছে, তিনি যেখানে ছিলেন তার বাড়ির কাছে ওই ক্যাফে দ্য নীল বলে যে ক্যাফেটি ছিল, সেই ক্যাফেতে লোকজনকে আড্ডা দিতে দেখলেন। আর তিনি তো বাইরে থেকে গেছেন, ভারতবর্ষ থেকে মিশরে গিয়েছেন, সুতরাং সেখানে সবার মধ্যে যে তাকে ওয়েলকাম করে নেওয়া হবে প্রথমেই, সেই ব্যাপারটা আশা করা ভুল। তাই লেখক ওই আগে যেটা বলছিলাম তোমাদের, লেখক মিশরে গিয়ে ভাবছিলেন যে তিনি একটা প্রবন্ধ লিখবেন বা একটা বই লিখবেন যেখানে প্রবাসে থাকার যে যন্ত্রণা বা প্রবাসে থাকা যে কতটা কষ্টদায়ক সে সম্পর্কে বিস্তারিত থাকবে। কিন্তু হঠাৎ এই সময় ওই ক্যাফে দ্য নীল বা নীলনদ ক্যাফেতে তিনি কিছু মানুষের সংস্পর্শে এলেন এবং তার প্রবাস জীবনে, মানে প্রবাস জীবন
জীবনটা অতিবাহিত করার যে যন্ত্রণা, যে কষ্টটা, প্রবাস জীবন যাপনের যে কষ্ট, সেটা কোথায় নিমেষে মিলিয়ে গেল। কিভাবে পরিচয় হলো লেখকের সঙ্গে এই মানুষগুলোর এবং কারা কারা সেই দলে ছিল, এসো তা একটু জেনে নিই। লেখকের এই আড্ডার দলে বেশ কিছু জন ছিল এবং তাদের প্রত্যেকেরই কিন্তু ধর্মীয় পরিচয় বা কাজের সূত্রে সকলেই কিন্তু আলাদা আলাদা। আড্ডার এটা একটা বৈশিষ্ট্য জানো তো, যে সেখানে সব সময় তোমাদের একদম আলোচনার শুরুতেই বলছিলাম, আড্ডায় শুধু সমবয়সী মানুষ, সমান একই পেশার মানুষ এরাই থাকে না। আড্ডা এমনই একটা জায়গা যেখানে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ব্যক্তিত্বের মানুষ এক জায়গায় এসে জড়ো হয় এবং পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করতে থাকে। এসো জেনে নিই যে লেখকের অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর সঙ্গে যাদের পরিচয় হলো তারা কারা। এসো জেনে নিই লেখকের সঙ্গে কার কার পরিচয় হলো ওই ক্যাফেতে, ক্যাফে দ্য নীল বা নীলনদ ক্যাফেতে। রমজান বে এবং সাজ্জাদ এফেন্দি এরা দুজনেই ছিলেন মিশরীয় মুসলমান। ওয়াহাব আতিয়া তিনি ছিলেন কপ্ট খ্রিস্টান মানে এক প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের একটা প্রাচীন শাখা, যাদেরকে বলা হয় কপ্ট খ্রিস্টান। তাহলে ওয়াহাব আতিয়া ছিলেন রমজান বে এবং সাজ্জাদ এফেন্দি যারা মিশরীয় মুসলমান ছিলেন। জুর্নো ইনি ছিলেন ফরাসি জাতিতে, আবার তিনি আরবি ভাষায় কবিতা লিখতে ভীষণ ভালোবাসতেন। আর তার কবিতা লেখার বিষয় ছিল কি না, কবিতা লেখার বিষয় ছিল যে একজন ওই মরুভূমিতে একজন হাফ ডজন বেদুইন আফ্রিকার একটা যাযাবর উপজাতি যারা মরুভূমিতে ঘুরে বেড়ায়, তো সেই বেদুইনদের হাত থেকে তিনি এক রাজকন্যাকে নিয়ে ঘোড়ায় করে নিয়ে উদ্ধার করে নিয়ে চলে যাচ্ছেন। এই ছিল তার কবিতা রচনার বিষয়। আর মার্কোস ছিলেন একজন গ্রিক জাতিতে একজন গ্রিক। তারা লেখক বলছেন যে তারা প্রায় 2000 বছর ধরে মিশরেই বাস করছেন এবং এই মার্কোস তিনি বলতেন যে তিনি নাকি ক্লিওপেট্রা, পরিচিত নাম ক্লিওপেট্রা, মিশরের রানী ক্লিওপেট্রা, যার বুদ্ধিমত্তা, যার বিচক্ষণতা, যার সৌন্দর্য সবকিছুর জন্য ইতিহাসে যিনি একটা অতি পরিচিত নাম হয়ে রয়ে গিয়েছেন, ক্লিওপেট্রা। তো সেই ক্লিওপেট্রার নাকি খুব কাছের আত্মীয় হয় এই মার্কোস। তাহলে এদের নিয়ে এবং স্যার সৈয়দ মুজতবা আলী তাদের নিয়ে তৈরি হলো একটা আড্ডার দল। সেটা কোথায় তৈরি হলো? মিশরের ওই নীলনদ ক্যাফেতে তৈরি হলো বলছি, কারণ এরা কয়েকজন তো আড্ডা দিতই, এখানে যে কয়েকজনের নাম রয়েছে 5 জন, তারা তো আড্ডা দিতই, তাদের সঙ্গে যোগ হলেন হঠাৎ করেই একদিন ওই ক্যাফেতে যাতায়াত করার সুবাদে। এবং লেখক যখন ভাবছেন যে পরবাসে জীবনযাপন করা কতটা কষ্টকর সে নিয়ে একটা বই লিখবেন, এই সময় হঠাৎ করেই এদের সাথে তার পরিচয় হয়ে গেল এবং পরিচয় হয়ে যাওয়ার পর তিনি এমন প্রবাসে থাকার যে কষ্ট, এমন সঙ্গ পেয়ে গেলেন যে প্রবাসে থাকার যে কষ্ট সেটা তিনি ভুলে গেলেন। এই রমজান বে, সাজ্জাদ এফেন্দি, ওয়াহাব আতিয়া, জুর্নো, মার্কোস এরা লেখক সৈয়দ মুজতবা আলীকে তাদের আড্ডায় একেবারে বরণ করে নিলেন, গ্রহণ করে নিলেন। ব্যাপারটা কিরকম ভাবে হলো না, লেখক ওই ক্যাফেতে গিয়ে একদিন প্রায় দেখেন যে ওই উত্তর পূর্ব দিকে বসে কিছুজন আড্ডা দিচ্ছে এবং তিনি ওই ক্যাফেতে যে কফি পাওয়া যায়, যেটা দুধ ছাড়া কফি, সেই কফির অর্ডার দিলেন। হঠাৎ করেই এই কয়েকজনের সঙ্গে তার একটা চোখাচোখি হলো এবং তারাও মনে মনে বুঝলো যে ইনিও হচ্ছে আমাদের মতোই আড্ডাবাজ জীব, এবং লেখকও বুঝলেন যে এরাও আড্ডা দিতে ভালোবাসে এবং আমিও আড্ডা দিতে ভালোবাসি, সুতরাং এদের সঙ্গে আমার একটা আমার এই যে আড্ডা দেওয়ার ব্যাপারটা এটা ভালো জমবে। তো লেখক ওই দিন ক্যাফেতে গিয়ে বলেছিলেন 1 রোদ কফি,
লেখকের এই উচ্চারণ শুনে জূর্ণ তাকে বললেন যে বাহ, আপনার আরবি তো খুব খাসা। তো লেখক বলছেন যে 13 দিনের আরবি শুনেই যদি কেউ মনে করে যে আমার আরবি খাসা, তাহলে তাকে আর কিছু বলার নেই। কিন্তু এই একটা কথা জূর্ণ লেখকের এই যে কথাটা শুনে, এই আরবিতে এই এক রোদ কফি, এই কথাটা শুনে যে মুগ্ধ হয়ে লেখকের প্রশংসা করলেন, এতেই কিন্তু ওই দূরত্বটা, অচেনা দুজন অচেনা মানুষের দূরত্বটা ঘুচে গেল এবং লেখকের সঙ্গে বাকিদের একটা যোগাযোগ স্থাপিত হয়ে গেল। লেখক তাদের সঙ্গে একাত্মবোধ করলেন। মার্কোস কি করলো? শ্যাম্পেনের অর্ডার দিল এবং তার সঙ্গে সঙ্গে এলো তামাক, হুঁকো তৈরি হয়ে এলো। লেখকের হুঁকো দেখতে ঠিক ভারতীয় হুঁকোর মতো অতটাও সুন্দর মনে হলো না, কিন্তু তবুও হুঁকোতে যে তামাক ছিল সেটার গন্ধ তাকে মনে করিয়ে দিল ইজিপশিয়ান সিগারেটের কথা। এ প্রসঙ্গে লেখক একটু ইজিপশিয়ান সিগারেটেরও আলোচনা করে নিলেন। তিনি আমাদেরকে জানালেন যে পৃথিবীতে 3টে জায়গার তামাক খুব বিখ্যাত। একটা হলো আমেরিকার ভার্জিনিয়া, গ্রিসের মেসিডোনিয়া অঞ্চল বা মেসেডোট এবং রাশিয়ার কৃষ্ণ সাগরের পাড়ে। তাহলে লেখক আমাদের জানালেন যে পৃথিবীতে 3টি জায়গার তামাক খুব বিখ্যাত। এক হলো আমেরিকার ভার্জিনিয়া, 2 হলো গ্রিস দেশের মেসেডোট অঞ্চল বা মেসিডোনিয়া অঞ্চল, এবং আর একটা হলো রাশিয়ার কৃষ্ণ সাগরের পাড়ে। এর মধ্যে ভারতবর্ষে আসে আমেরিকার ভার্জিনিয়ার তামাক। এছাড়া কিছু গ্রিক তামাকও আসে। তবে এই যে গ্রিস, এটা এক সময় টার্কি বা তুর্কির দখলে ছিল। তার ফলে গ্রিসের যে তামাকটা তৈরি হতো সেটা পুরোটাই তুর্কি নিয়ে নিত এবং মিশরও যেহেতু তুর্কির অন্তর্গত ছিল সে সময়, তাই মিশরেও কিছু পরিমাণ তামাক পাঠানো হতো। এবার মিশরীয়রা কি করত? মিশরীয়রা তাদের যে সুগন্ধি খুশবাই সেটাকে অলৌকিক উপায়ে তামাকের সঙ্গে মিশিয়ে এক উন্নত প্রজাতির ওই তামাক তৈরি করত, সুগন্ধি তামাক তৈরি করত, যেটা ইজিপশিয়ান সিগারেট নামে পরিচিত। তো এই ইজিপশিয়ান সিগারেট খুব নাকি পৃথিবী বিখ্যাত এবং এর স্বাদ, এর গন্ধ, সেটা যারা সমঝদার তারা বুঝবেন বলেই লেখক মনে করেছেন। এখানে তিনি বলছেন যে এই যে তামাক তৈরি করা, এই তামাক তৈরি করাটাও কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার। কেন কঠিন ব্যাপার? এটা দুরূহ কাজ কেন? তার কারণ হলো, যেমন চায়ের পাত্রে চা রাখার পর, রান্নাঘরে ধরো একটা পাত্রে চা রাখা আছে, সেই চায়ের যদি ঢাকা খুলে রেখে দাও, তাহলে রান্নাঘরের যত রকম ফোড়নের গন্ধ, তাতে চায়ের স্বাদটা বা গন্ধটা অন্তত সেটা চলে যায় বা নষ্ট হয়ে যায়। সেরকমই তামাকের সঙ্গে যদি ঠিকঠাক সুগন্ধি মেশানো না যায়, তাহলে কখনোই ওই ইজিপশিয়ান সিগারেট তৈরি করা সম্ভব নয়। তামাকের সঙ্গে নাকি ইউক্যালিপটাসের তেল যদি যোগ করে দেওয়া হয়, মানে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেই সিগারেট আর সিগারেট থাকে না। সেরকমই তামাকের সঙ্গে যা তা সুগন্ধি মিশিয়ে দিলেই যে ইজিপশিয়ান সিগারেট তৈরি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকমও নয়। লেখক আরো বলছেন যে যদিও আমরা অনেক কিছু, পুরোনো দিনের অনেক কিছু ভুলতে বসেছি আজকে, চর্চার অভাবে, আমাদের ওই ভুলে যাওয়ার মানসিকতার কারণে, অনাদরে, অবহেলায়। যেমন কি না, অজন্তা গুহা চিত্রে যে রংগুলো ব্যবহার করা হয়েছিল তাতে কি উপাদান মেশানো হয়েছিল সেটা আমরা ভুলতে বসেছি, আমরা ভুলে গেছি, আমরা জানি না। আবার পাথরে পাথরে জোড়া লাগিয়ে কিভাবে প্রাচীনকালে এত মজবুত সমস্ত ইমারত, বড় বড় প্রাসাদ, বড় বড় ভাস্কর্য, স্থাপত্য এগুলো তৈরি হয়েছে, সেগুলো যেমন আমরা বুঝতে পারি না। কি মিশিয়ে অত ভারী ভারী পাথরকে এক জায়গায় রাখা সম্ভব হয়েছে, অত শক্ত করে আটকে রাখা সম্ভব হয়েছে, সেটা আমরা জানি না। আবার আমরা নানান রকম মিশরে যেটা মমিকে কিভাবে, মৃতদেহকে কিভাবে মমিতে পরিণত করে রাখা হতো, কিভাবে সেগুলো
ভেষজকে কি মিশিয়ে, এখনকার মতো তো আর ফ্রিজ ছিল না, তাহলে কি মিশিয়ে কোন ভেষজ ওষুধের গুণে ওই মমিকে দীর্ঘদিন পর্যন্ত অবিকৃত অবস্থায় রেখে দেওয়া যেত কোনো দুর্গন্ধ ছাড়া, সেটাও খুব আশ্চর্যের বিষয় এবং সেগুলোও আমরা জানি না। কিন্তু তবুও এই না জানতে জানতেও কিছু কিছু বিষয়, যেমন চ্যবনপ্রাশ কিভাবে তৈরি হয় বা মকরধ্বজ কিভাবে তৈরি হয়, এই ধরনের আয়ুর্বেদিক বিষয়গুলো যেমন আমাদের মনে আছে এবং আমরা খানিকটা সেগুলো তৈরি করে নিতে পারি, তেমনি ইজিপশিয়ান যে সিগারেট সেটা কিভাবে তৈরি হয় সেটা মিশরের মানুষেরা এখনো মনে রেখেছে। খানিকটা নিজেদের অনেক কিছু ভুলে গেলেও খানিকটা মনে রাখার সুবাদে তারা এখনো সেটা বানিয়ে নিতে পারে। এরপরে তিনি আবার নানান জাতির কার কি বৈশিষ্ট্য সে প্রসঙ্গে ফিরে এসেছেন। তিনি বলেছেন বাঙালি স্বভাব হচ্ছে সে তার চুল ঠিক করে নেয়, যারা পেশোয়ারের পাঠান যারা, তারা হচ্ছে তাদের পাগড়ি ঠিক করতে অভ্যস্ত, ইংরেজরা সুযোগ পেলেই গলার টাইটা ঠিক আছে কিনা সেটা দেখে নেয়, আবার কাবুলের মানুষেরা পায়ে জুতোতে পেরেক ঠুকে নেয় সুযোগ পেলে। সেরকমই পৃথিবীর বিভিন্ন জাতির বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তাদের আড্ডা দেওয়ার ধরনটা কিন্তু একই রকম। কি রকম না, পৃথিবীতে যে জাতির মানুষই আড্ডা দিক না কেন সেখানে আড্ডায় ওই সমবয়সী মানুষই থাকবে, ব্যাপারটা এমন নয়। বৃদ্ধ থেকে শুরু করে একেবারে যুবক প্রত্যেকেই আড্ডার অংশ হতে পারে। আবার একজন মানুষ যে একটা আড্ডারই অংশ থাকবে, মানে আমি এই আড্ডাতে থাকি বলে অন্য আড্ডায় আমার অবাধ বিচরণ নেই, ব্যাপারটা এমনও নয়। একজন মানুষ দেখা গেল একটা আড্ডাতে যেমন তার আধিপত্য রয়েছে, অন্য আড্ডাতেও তার অবাধ যাতায়াত রয়েছে। আবার কিছু কিছু মানুষ যার ধরো একটা আড্ডায় সে খুব সহজেই মিশে যেতে পারে, তাকে যদি অন্য আড্ডায় নিয়ে যাওয়া হয় সেখানে সে অনেক বেশি ঝিমিয়ে অনেক বেশি গুটিয়ে থাকে, সেখানে সে তার সেই আগের আড্ডার মতো প্রাণ খোলা ভাবটা সেখানে সে দেখাতে পারে না। তাহলে আড্ডার এই যে ধর্মগুলো, এই বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরাও আমাদের চারপাশে দেখতে পাই, সেটা তখনও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আবার আড্ডাতে বিষয় কি কি আলোচনা হবে, যেটা আগেই বললাম যে লেখকেরও ওই ক্যাফে দ্য নীলের যে আড্ডাটা, সেখানেও আলোচনার বিষয় ছিল একেবারে রাজনীতি থেকে শুরু করে সাহিত্য, স্বকীয়া পরকীয়া সবকিছু। সেরকমই আসলে আড্ডার এইটাই বৈশিষ্ট্য যে প্রত্যেকটা আড্ডাতেই এই সমস্ত, এই যেটা তোমাদের বলছিলাম আগেই আলোচনার শুরুতেই, যে আড্ডা মানে হলো সেখানে একেবারে গুরু রাজনৈতিক তত্ত্ব থেকে শুরু করে চিকিৎসা শাস্ত্র, বৈজ্ঞানিক বিভিন্ন বিষয় যেমন উপস্থিত থাকে, সাহিত্য আলোচনা যেমন হয়, তেমনি অনেক আরো সাধারণ পাড়ার ঝামেলা, কারো বাড়ির হাঁড়ির খবর, সেইটাও আলোচনার বিষয় হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে কালে কালে বা স্থান ভেদে আড্ডাকে যে নামেই ডাকা হোক বা আড্ডার রস আমরা যেভাবেই উপলব্ধি করি না কেন, যেভাবেই অনুভব করতে থাকি না কেন, আড্ডার চরিত্রটা কিন্তু এই রকমই। তাহলে সৈয়দ মুজতবা আলী তার এই আড্ডা নামক রম্য রচনার মধ্যে তার ব্যক্তিগত জীবনের আড্ডার বিষয়টিকে উপস্থাপন করে আড্ডার সামগ্রিক চরিত্রটাকে তুলে ধরলেন এবং আমাদের সামনে এটাই বোঝাতে চাইলেন যে আসলে পৃথিবীতে আড্ডাকে যে নামেই আমরা ডাকি, আড্ডা মূল যে বৈশিষ্ট্যগুলি স্থান কাল ভেদে, স্থান কাল পাত্র সব ভেদেই কিন্তু আসলে একই রকম। এবারে আমরা প্রশ্নোত্তর আলোচনায় আসি। তোমাদের আগেই বললাম যে এই আড্ডা বা 25শে বৈশাখ, আজব শহর কলকাতা, বই কেনা, এই রম্য রচনাগুলি থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন হবে। সেটা 5-5 করে 10 নম্বর, মানে 4টে প্রবন্ধ থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, যেখানে 5-5-10 নম্বর থাকবে। সেখানে টানা প্রশ্ন থাকতে পারে অথবা 2+3 করে ভাঙা প্রশ্নও থাকতে পারে, মানে 5 নম্বরের একটানা প্রশ্নও আসতে পারে, আবার একটু ভেঙে ভেঙেও প্রশ্ন আসতে পারে। চলো আমরা কিছুটা এখানে আলোচনা করি যে কি রকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন হলো, আড্ডা রম্য রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। আড্ডা এই রম্য রচনাটিতে
সৈয়দ মুজতবা আলী আড্ডা কি রকম সেটা নিয়েই কথা বলেছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি যখন মিশরে ছিলেন, মিশরের কায়রোতে তিনি যখন ছিলেন, তখন ক্যাফে দ্য নীল বা নীলনদ ক্যাফেতে কিছু মানুষের সঙ্গে মিলিত হন এবং তিনি বুঝতে পারেন যে মিশরীয়রাও ভীষণ রকম আড্ডাবাজ। তার সঙ্গে রমজান বে, ওয়াহাব আতিয়া, জুর্নো, মার্কোস এদের পরিচয় হয় এবং সকলের সঙ্গে তিনি আড্ডা দিতে শুরু করেন। এই আড্ডা দিতে দিতে তিনি বুঝতে পারেন যে পৃথিবীর যে কোনো দেশে, যে কোনো ভাষায়, যেভাবেই বা যেখানেই আড্ডা দেওয়া হোক না কেন, সেটা চণ্ডীমণ্ডপ হোক, জমিদারের দালান হোক, বা কোনো ক্যাফে হোক, কোনো মলের কোনো ফুড কোর্ট হোক, কোনো কফি হাউস হোক, যাই হোক না কেন, যেখানে বসেই আমরা আড্ডা দিই না কেন, আড্ডার মূল বৈশিষ্ট্যগুলো কিন্তু একই রকম। কি রকম না, আড্ডায় অসমবয়সী মানুষেরা এক জায়গায় আসে, বিভিন্ন পেশার মানুষেরা এক জায়গায় আসে, বিভিন্ন পেশার বিভিন্ন ধর্মের মানুষেরা এক জায়গায় বসে পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং এদের আলোচনা শুনলে বা দেখলে মনে হয় যেন এরা সবকিছু জানে, এরা সমস্ত বিষয়ের সার সত্যটুকু জানে এবং এদের কথা না শুনে পৃথিবীর বড় বড় দেশের তাবর তাবর সরকার কত মারাত্মক ভুল করছে। আড্ডার আলোচনার বিষয় সেটা স্বকীয়া পরকীয়া লোকের পাড়ার খবর হতে পারে, অথবা হতে পারে কোনো রাজনৈতিক বিষয়, যুদ্ধ বিগ্রহ, যা কিছুই সেই আলোচনার বিষয় হতে পারে। সাম্প্রতিককালেই দেখো করোনার মহামারী থেকে শুরু করে টিকা আবিষ্কার আর বাকি পাড়ার পিএনপিসি সবকিছুই আমাদেরও কিন্তু আড্ডার বিষয় ছিল। সুতরাং সেটা বৈজ্ঞানিক কোনো বিষয় হোক, চিকিৎসা বিজ্ঞানের কোনো বিষয় হোক, কোনো পলিটিক্স সংক্রান্ত কোনো বিষয় হোক না কেন, যা কিছুই হোক, আড্ডা কিন্তু চলতেই থাকে এবং এর গতিটা মানে একজনের মতামত, সে ঠিক বলছে না ভুল বলছে সেটা বিচার্য বিষয় নয়, একজনের মতামত, তার কথার পিঠে আরেকজনের কথা, এইভাবেই ঘটনাগুলো চলতে থাকে। আর এই কথাগুলো, এই যে একের পর এক মতামত আড্ডার মধ্যে উঠে আসতে থাকে, এগুলো শুনে মনে হয় যেন এগুলো কোনো ফালতু খবর নয়, মানে এগুলোর অথেন্টিক সোর্স রয়েছে। সে হতে পারে জার্মানির হিমলার বা হতে পারে কলকাতার টেগার্ট, যার মাধ্যমে এই কথাগুলো আসুক না কেন, এই কথাগুলো কিন্তু একেবারে সত্যি। এখানে একটু বলে দিই, জার্মানির হিমলার ছিলেন হিটলারের যে নাৎসি বাহিনী তারই একজন প্রধান, আর টেগার্ট সে যুগের একজন আইরিশ পুলিশ কর্তা, যিনি কলকাতায় এসেছিলেন এবং কলকাতা ব্রিটিশ পুলিশের হয়ে গোয়েন্দা বিভাগে, ব্রিটিশ যে পুলিশের গোয়েন্দা বিভাগ সেখানে কাজ করতেন এবং ভারতীয় বিপ্লবীদেরকে দমন করার কাজকর্মগুলো তিনি করেছিলেন। তো এই যে এরা তো আর একটা কাজ করলে সেটা যে কোনো একটা কাজ করে ফেললাম, বা এদের কাজগুলো তো খুব একটা মানে সোর্সটা যদি অথেন্টিক না হয় তাহলে তো তাদের কাজগুলো তারা করতে পারবে না। তাহলে তারা যেরকম অথেন্টিক সোর্স কাজে লাগিয়ে তাদের উদ্দেশ্য সিদ্ধ করতো, তারা যে কাজটা করতে এসেছে সেটা করে যেত, সেই রকমই এই আড্ডাবাজ মানুষদেরকে দেখলেও মনে হয় যে তারা এইরকমই অথেন্টিক সোর্স, এদের মতোই অথেন্টিক সোর্স কাজে লাগিয়ে আড্ডার বিষয়বস্তুগুলোকে বর্ণনা করছে। তাহলে আড্ডার বিষয়বস্তু থেকে শুরু করে আড্ডা কিরকম হতে পারে, এই আড্ডা নামক রম্য রচনায় আড্ডার বিষয়বস্তু, আড্ডা কিরকম হতে পারে, আড্ডায় কত ধরনের বিষয় উপস্থাপন করা হয়, সে কথাকেই লেখক তার নিজের ব্যক্তিগত অনুভবের মধ্যে দিয়ে বলে যেতে থাকলেন। তিনি কায়রোতে ক্যাফে দ্য নীল এই আড্ডায় যে বিষয়গুলো উপলব্ধি করেছেন সেগুলোর সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের আড্ডার যে মূল যে সুরটা যে একই, সেটাকে উপলব্ধি করেছেন এবং সেই বিষয়টিকেই তিনি আড্ডা নামক রম্য রচনার মধ্যে দিয়ে বলে গেছেন। তাই আড্ডার কথা যে রম্য রচনার মধ্যে বলে গিয়েছেন, সেই রম্য রচনার নাম আড্ডা ছাড়া আর কোনো কিছু হতেই পারে না। তাই আড্ডা রচনাটির নামকরণ অবশ্যই সার্থক।
কথাটা ঠিক ও ভুলও, কোন কথাটা এ প্রসঙ্গে লেখকের মতামত ব্যক্ত করো। এখানে প্রশ্নটা 2+3 এভাবে আসতে পারে। লেখক সৈয়দ মুজতবা আলী তার আড্ডা নামক রম্য রচনাটিতে বলেছেন যে তিনি শুনে এসেছেন, লেখক এ কথাটা শুনেছেন, যে বাঙালি জাতি মনে করে যে বাঙালির মতো আড্ডাবাজ জাতি পৃথিবীতে আর নেই, বাঙালি ছাড়া আর কেউ এত সুন্দর আড্ডা দিতে পারে না। লেখক সৈয়দ মুজতবা আলী এই কথাটাকেই বলেছেন। কথাটা অনেকাংশে ঠিক, আবার ভুলও বটে। কেন? এই প্রসঙ্গে লেখকের মতামত ব্যক্ত করো, বা প্রশ্ন আসতে পারে কেন লেখক কথা মনে করেছেন। তার কারণ হলো পৃথিবীতে বাঙালি জাতি আড্ডা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সেরা। লেখক নিজে বাঙালি, তিনি বাঙালিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন। তিনি দেখেছেন বাঙালিরা কত ভালোভাবে, কত দিনের পর দিন শুধুমাত্র আড্ডা দিয়ে দিয়েই কত সুখে জীবন অতিবাহিত করতে পারে, জীবন কাটিয়ে দিতে পারে। তাই কথাটা একদিক থেকে অবশ্যই ঠিক, কিন্তু লেখক এও জানেন যে সিন্ধু নদীতে গঙ্গায় যে মাছ পাওয়া যায়, গঙ্গা পদ্মায় যে মাছ পাওয়া যায়, যাকে আমরা বলি ইলিশ, সিন্ধু নদীতে সেই একই মাছ যেমন পাল্লা নামে পরিচিত, নর্মদার সেই একই মাছ যেমন মদার নামে পরিচিত, আর বিহারে বা উত্তরপ্রদেশে ইলিশই যেমন হিলসা নামে পরিচিত, তেমনি বাঙালির পরিচিত এই আড্ডা পৃথিবীর অন্যান্য দেশে অন্যান্য মানুষদের কাছে আলাদা আলাদা নামে পরিচিত। এবং বাঙালি যেমন সর্ষে ইলিশ খেতে, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে ইলিশ খেতে ভীষণ ভালোবাসে, তেমনি আবার অন্য জাতির মানুষ এই একই স্বাদটাকে পছন্দ করবে না। তারা বলবে একটা সুন্দর জিনিসকে তোমরা খারাপ করে দিয়েছো, তোমার এই রান্নাটা একেবারেই ভালো নয়। সেরকমই পৃথিবীতে বাঙালি জাতি এটা মনে করতেই পারে যে তার যে আড্ডা দেওয়ার ধরন সেটাই সবচেয়ে সেরা, কিন্তু অন্যান্য জাতির কাছে যে রকম ভাবে যে জিনিসটাকে পছন্দ করে, যেমন আমরা আমাদের খাবারটাকে আমাদের স্বাদ অনুযায়ী খেয়ে থাকি, আমরা নিজেরা আমরা খেয়ে আমাদের কিরকম লাগলো সেই অনুযায়ী খাবার বর্ণনা করে থাকি, যে এই খাবারটা ভালো, এই খাবারটার স্বাদ খারাপ। সেরকমই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব স্টাইলে আড্ডা দিয়ে থাকেন, এবং এই আড্ডার রসটা তারা নিজেরা নির্বাচন করেন যে কিভাবে আড্ডা দিতে তাদের ভালো লাগছে। তাহলে কথা কখনোই বলা সম্ভব নয় যেমন বাঙালির সর্ষে ইলিশ বাঙালির কাছে প্রিয় হলেও অন্য কারোর কাছে সেটা অপ্রিয় হতে পারে, তেমনি কথাটা কখনোই বলা একদম জোর দিয়ে বলা যায় না যে বাঙালির আড্ডা দেওয়ার ধরনটাই সবচেয়ে সেরা। পৃথিবীর আর সমস্ত মানুষদের আড্ডা দেওয়ার যে ধরন, তাদের আড্ডা দেওয়ার যে নিজস্ব কৌশল, তাদের আড্ডার যে স্থান, আড্ডার যে বিষয়, সেগুলো একেবারেই বাঙালির সঙ্গে, বাঙালি জাতির সঙ্গে সমতুল্য নয়। তাহলে তাই লেখক এই কথাটা বলেছেন যে এই কথাটা, অর্থাৎ বাঙালি জাতি একমাত্র আড্ডাবাজ জাতি, আড্ডা প্রিয় জাতি, এবং বাঙালির মতো কেউ আড্ডা দিতে পারে না, এই কথাটা যেমন ঠিক তেমনি আবার ভুলও। পরের প্রশ্নে আসি। কায়রো শহরে আড্ডা বাড়িতে বসে না কেন? কায়রো শহরে আড্ডা দেওয়ার যে রীতি প্রচলিত আছে সেটা বাড়িতে বসে না কেন? এখানে এর সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ে যেতে পারে, সেটা হলো আড্ডা প্রবন্ধটি বা আড্ডা রম্য রচনাটি কার লেখা, কোথা থেকে গৃহীত হয়েছে, কায়রো শহর বলতে কোন শহরের কথা বলা হয়েছে, এবং কায়রো শহরে আড্ডা বাড়িতে বসে না কেন, এভাবেও প্রশ্ন হতে পারে। তাহলে যদি ভেঙে প্রশ্ন হয় তাহলে ব্যাপারটা এরকম হবে যে আড্ডা এই রম্য রচনাটি বা এই প্রবন্ধটি যেরকম ভাবে থাকবে প্রশ্নে, প্রবন্ধ থাকলে প্রবন্ধ লিখবে, রম্য রচনা থাকলে রম্য রচনা লিখবে। আসলে প্রবন্ধ এবং রম্য রচনার পার্থক্য রয়েছে। প্রবন্ধের থেকে রম্য রচনা একটু ভিন্ন স্বাদের জিনিস, কিন্তু রম্য রচনা কিন্তু অনেকটাই প্রবন্ধের মতোই। তাই যদি রম্য রচনাকে প্রবন্ধ বলো তাহলে সেটা খুব একটা ভুল নয়। তো সেখানে প্রশ্নে যা থাকবে, অর্থাৎ যদি প্রবন্ধ লেখা থাকে আড্ডা নামক প্রবন্ধটি কার লেখা, কোথা থেকে গৃহীত হয়েছে, তাহলে তোমরা আড্ডা প্রবন্ধটি এরকম ভাবে উত্তরটা লিখবে। আর যদি আড্ডা রম্য রচনাটি কার লেখা এভাবে প্রশ্ন দেওয়া থাকে, তাহলে আড্ডা রম্য রচনাটি সৈয়দ মুজতবা আলীর লেখা, এভাবেই প্রশ্নের উত্তর করবে।
তাহলে এবার আমরা প্রশ্নোত্তরে ফিরি আবার, যে যদি এরকম প্রশ্ন হয় যে আড্ডা প্রবন্ধটি কার লেখা, কায়রো শহরটি কোথায় এবং কায়রো শহরে বাড়িতে আড্ডা বসে না কেন, তাহলে তুমি লিখবে আড্ডা প্রবন্ধটি বা আড্ডা রম্য রচনাটি যেভাবে থাকবে প্রশ্নটা সেটি সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রথম ভাগের অন্তর্গত 28তম রচনা। পঞ্চতন্ত্র প্রথম ভাগের অন্তর্গত 28তম রচনা। কায়রো হচ্ছে মিশরের রাজধানী, মিশরের রাজধানীর নাম কায়রো, এবং কায়রো শহরে বাড়িতে আড্ডা বসে না কেন এই প্রশ্নের যে উত্তরটা আমরা লেখকের এই আড্ডা নামক প্রবন্ধ থেকে বা আড্ডা নামক রম্য রচনা থেকে পাই, তা হলো যে আড্ডা কায়রোবাসীরা মনে করে বা মিশরীয়রা মনে করেন যে আড্ডার একটা নিরপেক্ষ বা গণতান্ত্রিক চরিত্র রয়েছে। আড্ডা কখনো এরকম বিষয়টা নয় যে আড্ডার মধ্যে কারোর মন জুগিয়ে চলার, কাউকে তোয়াজ করে চলার ব্যাপার রয়েছে। আড্ডা একটা নির্ভেজাল খাঁটি আনন্দের বিষয় এবং সেখানে কাউকে তোয়াজ করে চলতে হয় না। কায়রো শহরের মানুষেরা বাড়িতে আড্ডা দেন না, কারণ যদি গৃহকর্তা অর্থাৎ যিনি তার বাড়িতে আড্ডার আয়োজন করেছেন সেই বাড়ির গৃহকর্তা তিনি কিছু ভুরি ভোজের আয়োজন করবেন, মানে তোমার বাড়িতে লোক এসেছে, তুমি তো তাদেরকে অন্তত এক কাপ চা তো অফার করবেই, সুতরাং তুমি তো বলতে পারবে না যে না কিছু খাওয়া হবে না, আড্ডা দাও তারপরে উঠে চলে যাও, বা কাজের কথাটুকু বলে নাও উঠে চলে যাও। তো সেই রকমই আড্ডা দিতে যখন বন্ধু বান্ধবেরা বাড়িতে আসবে তখন গৃহকর্তা সেই অনুযায়ী কিছু আয়োজন করবেন। এই যে আয়োজনটা করা হয় খাবার দাবারের আয়োজন, তখন সেই গৃহকর্তাকে অপ্রসন্ন করে দেওয়ার মতো বা গৃহকর্তার মনে কষ্ট হতে পারে এমন কথাবার্তা বলতে একটু সকলেরই খারাপ লাগে, বা গৃহকর্তাকে ওই খাবার দাবারের জন্য অনেকে তোয়াজ করেও চলে। তো সেক্ষেত্রে কি হয় যে আড্ডার যে নিরপেক্ষতাটা সেইটা নষ্ট হয়ে যায় বলে কায়রোবাসীরা মনে করেন, তাই তারা বাড়িতে বসে আড্ডা দেওয়া একদম পছন্দ করেন না। আবার এই গৃহকর্তার যিনি গৃহকর্ত্রী যিনি গিন্নি, তিনি আবার অনেক সময় রুষ্ট হয়ে যান, রেগে যান, কিসের এত ঘন্টার পর ঘন্টা ধরে আড্ডা, এই ধরনের কোনো কথা যদি আড্ডাবাজ বন্ধু বান্ধবদের কানে যায় তাহলে সকলেরই একটু মনোকষ্ট হয় এবং আড্ডাটা মাঝপথে হয়তো যেখানে আড্ডাটা একেবারে তার চূড়ান্ত আনন্দের জায়গায় পৌঁছে গেছে, সকলে মিলে হই হল্লা আনন্দ করতে ব্যস্ত, সকলেরই মন ভীষণ রকম প্রফুল্ল আনন্দিত হয়ে রয়েছে, তখন গিন্নির ওই কথায় সমস্ত আনন্দে একেবারে ঠান্ডা জল পড়ে যায় এবং আড্ডাটা পণ্ড হয়ে যায়। তাই অকালে যাতে আড্ডা পণ্ড হয়ে যেতে না পারে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, এবং আড্ডার যাতে নিরপেক্ষতা সেটা বজায় থাকে, সেই জন্য মিশরের লোকেরা অর্থাৎ কায়রোবাসীরা তারা কখনোই বাড়িতে বসে আড্ডা দিতে পছন্দ করে না। তারা কোথায় আড্ডা দেয়? সাধারণত ক্যাফেতে বসে। পরের প্রশ্ন, লেখকের আড্ডার সঙ্গীদের পরিচয় দাও আর তিনি কিভাবে এই আড্ডার অংশ হলেন। লেখক তার কাজের সূত্রে বেশ কিছুদিন মিশরে ছিলেন, মিশরের কায়রোতে ছিলেন। তো সেখানে থাকাকালীন লেখক অবশ্যই প্রবাসে গিয়ে একা হয়ে পড়েছিলেন। সেই সময় তিনি ক্যাফে দ্য নীল বা নীলনদ ক্যাফে বলে একটা ক্যাফেতে যেতেন, সেখানে তিনি কফি টফি খেতেন। তো এই রকমই একদিন কফি খেতে গিয়ে লেখকের সঙ্গে কয়েকজনের পরিচয় হলো, যাদের সঙ্গে লেখকের আড্ডা জমে উঠল। তো আড্ডার এই সঙ্গীরা ছিলেন, লেখকের আড্ডার এই সঙ্গীরা ছিলেন, আমি আড্ডা পড়াতে পড়াতে তোমাদের বিষয়বস্তু যখন আলোচনা করছিলাম সেই সময়ে বলেছি যে লেখকের আড্ডার যে সঙ্গীরা ছিলেন সেই সঙ্গীরা হলেন রমজান বে, সাজ্জাদ এফেন্দি, এরা দুজন মিশরীয় মুসলমান, ওয়াহাব আতিয়া ইনি কপ্ট খ্রিস্টান, জুর্নো ইনি হচ্ছেন ফরাসি, এবং মার্কোস তিনি হচ্ছেন একজন গ্রিক, জাতিতে গ্রিক, তবে তিনি মিশরেই অনেক দিন থেকে বসবাস করছেন এবং তিনি নিজেকে বলতেন, সকলের কাছে তিনি নিজের পরিচয় দিতেন এইভাবে যে তিনি ক্লিওপেট্রার আত্মীয়, মিশরের রানী ক্লিওপেট্রা তারই কোনো এক নিকট আত্মীয় গোছের একজন মানুষ।
লেখকের তিনি কিভাবে এই আড্ডার অংশ হলেন। লেখক প্রত্যেক দিন এই নীলনদ ক্যাফেতে বা ক্যাফে দা নীলে আড্ডা দিতে আসতেন, মানে বসতে আসতেন তার একাকিত্ব দূর করার জন্য। সেখানে বসে তিনি কফি অর্ডার করতেন। এরকমই একদিন কফি অর্ডার করার সময় এই উত্তর পূর্ব কোণে নীলনদ ক্যাফের যে উত্তর পূর্ব কোণ, যেখানে বসে এই কয়েকজন আড্ডা দিচ্ছিল, তাদের সঙ্গে লেখকের চোখাচোখি হয় এবং লেখকের কফির অর্ডার দেওয়ার উচ্চারণ শুনে জুর্ন তাকে বলেন যে বাহ, খুব ভালো আরবি বলেন তো আপনি। তো এইভাবেই এই কথাটার মধ্যে দিয়েই লেখকের যেন সমস্ত মন থেকে শরীর থেকে এই অচেনা, তারা যে একে অপরের অপরিচিত, সেই পরিচয়টাকে, অপরিচয়ের যে পরিচয় সেটাকে একেবারে দূরে সরিয়ে দেন এবং লেখক এই সকলের, এই যে বাকি 5 জন ছিল, তাদের আড্ডার অংশ হয়ে ওঠেন। মার্কোস আবার লেখককে আড্ডার অংশ হিসেবে গ্রহণ করার পর শ্যাম্পেনের অর্ডার দেয়, তামাকের অর্ডার দেয়। এইভাবেই ধীরে ধীরে লেখক এবং তার সঙ্গীরা, অর্থাৎ রমজান বে, ওয়াহাব আতিয়া, জুর্ন, মার্কোস, এরা সকলে একেবারে একটা আড্ডার অংশ হয়ে যান। লেখকের মতে আড্ডার চরিত্র কেমন হয় বিশ্লেষণ করো। এই যে আড্ডা, এই রম্য রচনাটি আমরা পড়ছিলাম এতক্ষণ, সেখানে লেখক নিজের কথা বলেছেন ঠিকই, কিন্তু নিজের কথা বলতে গিয়ে বা নিজের আড্ডা দেওয়ার ধরন, কায়রো শহরে তার আড্ডা দেওয়ার কথা বলতে গিয়ে তিনি পৃথিবীর সমস্ত দেশের আড্ডার যে সাধারণ বৈশিষ্ট্য সেটিকেই তুলে ধরেছেন। কিভাবে? প্রত্যেক দেশের আড্ডাতেই অল্প কিছুজন সঙ্গী নিয়ে আড্ডা শুরু হয়। সে আড্ডা হতে পারে জমিদার বাড়ির দালানে, সে আড্ডা হতে পারে কোনো কফি হাউসে, সে আড্ডা হতে পারে কোনো মলের ফুড কোর্টে, হতে পারে রাস্তায়, হতে পারে চায়ের দোকানে, সেটা যেখানেই হোক না কেন আড্ডা জমে ওঠে। আবার একজন মানুষ যে একটা আড্ডার অংশ বলে অন্য আড্ডায় অংশগ্রহণ করতে পারবে না, বা একটা জায়গায় আড্ডা দিচ্ছে বলে, অনেকটা চাকরি করার মতো, যে একটা জায়গায় চাকরি করলে অন্য জায়গায় চাকরি করতে পারবে না, এরকম কোনো শর্ত কিন্তু আড্ডাতে নেই। একটা আড্ডার অংশ যে মানুষটা, সেই মানুষটা আবার অন্য আরেকটা আড্ডারও অংশ হতে পারে। সেটা পৃথিবীর সমস্ত দেশেই দেখতে পাওয়া যায়। পৃথিবীর সমস্ত দেশের আড্ডাতেই একেবারে তরুণ থেকে শুরু করে মধ্যবয়সী থেকে বৃদ্ধ সকলেরই অবাধ যাতায়াত থাকে। এবং মিশরের এই যে কায়রো শহরের এই যে আড্ডার বর্ণনা তিনি দিলেন, সেই আড্ডা প্রসঙ্গেও লেখক একই কথা বললেন, যে সেখানে সমবয়সী মানুষ মিলেমিশে বসে আড্ডা দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। অসমবয়সীদের মধ্যেও একটা আড্ডার গ্রুপ তৈরি হতে পারে। আড্ডার বিষয়বস্তু কি হবে? পৃথিবীর প্রত্যেকটা দেশের আড্ডার যে বিষয়, কায়রোর আড্ডার বিষয়টাও তার থেকে আলাদা কিছু নয়। কায়রোতেও যেভাবে আড্ডা দেওয়া হয়, কায়রোতে আড্ডা দেওয়ার সময় যে যে বিষয়গুলোর অবতারণা হয়, পৃথিবীর সমস্ত দেশের আড্ডা দেওয়ার সময়ই এই বিষয়গুলির অবতারণা হয়। যেমন পলিটিক্স, যেমন সাহিত্য, যেমন প্রেম, যেমন একেবারে তুচ্ছাতিতুচ্ছ যে কোনো নগণ্য একটা বিষয়, সবই আড্ডার অংশ। আড্ডা দেওয়ার সময় একজন একটা প্রসঙ্গ উত্থাপন করলে সকলকেই সেই আড্ডার অংশ হতে হয়, সকলকেই মতামত দিতে হয়। এই মতামত কতটা ঠিক নাকি ভুল সেটার বিচার কেউ করে না। একটা কথার পিঠে আরেকটা কথা বসিয়ে বসিয়ে আড্ডাটা যাতে চলতে থাকে, আড্ডা যাতে থেমে না যায়, সেইটাই যেন আড্ডার একমাত্র উদ্দেশ্য। আড্ডা দেওয়ার সময় সকলেই যে তথ্যগুলো পরিবেশন করে, তাতে মনে হয় যেন প্রত্যেকেই অথেন্টিক সোর্স থেকে এই যে তথ্যগুলো, প্রত্যেকটা তথ্য পেয়েছে এবং তারা সেই তথ্যগুলোকে পরিবেশন করছে। তাহলে এই আড্ডা নামক এই যে রম্য রচনা, সেখানে স্যার সৈয়দ মুজতবা আলী তিনি যে কথাগুলো বললেন, তার মধ্যে তিনি তার কায়রো শহরে তার আড্ডা দেওয়ার মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত দেশের আড্ডার আসলে যে সাধারণ বৈশিষ্ট্য সেগুলিকেই তুলে ধরলেন। এখানে কয়েকটা জিনিস তোমাদের একটু বলে দিই। আমরা তো একদম বই থেকে লাইন বাই লাইন এখানে পড়ছি না, সুতরাং বারবার বলছি, বইটা কিন্তু তোমরা অবশ্যই একবার পড়ে নেবে। কিছু কিছু শব্দ
শব্দ রয়েছে, যেরকম তোমাদের আগে বলেছি যে সৈয়দ মুজতবা আলী অনেকগুলি ভাষা জানতেন এবং সেগুলোকে তিনি তার সাহিত্যে ব্যবহার করেছেন সাহিত্যকে দুর্বোধ্য করে দেওয়ার জন্য, কঠিন করে দেওয়ার জন্য নয়, কিন্তু তিনি ব্যবহার করেছেন, বিভিন্ন ভাষা ব্যবহার করেছেন একটা সাহিত্য রস সৃষ্টি করার জন্য। তার রচনাগুলো পড়তে পড়তে তার ভাষাটাকে খুব একটা মানে তিনি যে যে অপরিচিত শব্দগুলো ব্যবহার করে গেছেন সেগুলোকে খুব একটা দুরূহ বলে মনে হয় না, কঠিন বলে মনে হয় না, এবং পড়তে পড়তে আমরা আন্দাজ করে নিতে পারি কোন শব্দটার কি অর্থ। আর এতে করে বাংলা ভাষার শব্দ ভান্ডারও কিন্তু সমৃদ্ধ হয়েছে। তো যেটা বলার তোমাদের, যে সৈয়দ মুজতবা আলী তিনি তার রচনার মধ্যে, এই আড্ডা রচনাটির মধ্যেও এমন অনেক শব্দ ব্যবহার করেছেন সেগুলোর অর্থ হয়তো তোমাদের কাছে একটু খটোমটো ঠেকতে পারে। যেমন অপিচ কথাটা, এই অপিচ কথাটার মানে কিন্তু অফিস নয়, অপিচ কথাটার মানে হলো তবুও, অপিচ কথার মানে হলো তবুও। আবার পোষ্য এই শব্দটা সংস্কৃত শব্দ, যার অর্থ হলো দেখা। এইরকম বেহস্ত কথার অর্থ হলো স্বর্গ। এমন অনেক শব্দ রয়েছে যেগুলোর মানে, যেহেতু আমরা লাইন ধরে ধরে প্রবন্ধ পড়ছি না, সুতরাং বিষয়বস্তু বলতে গিয়ে যেগুলোর মানে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো না, এগুলো সবকিছু তোমরা পেয়ে যাবে এলিট অ্যাপের মধ্যে। ডেসক্রিপশন থেকে তোমরা এই এলিট অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে আমরা যে সমস্ত শব্দগুলো, যেহেতু বই ধরে লাইন ধরে আমরা এখানে প্রবন্ধটা পড়লাম না বা রম্য রচনাটা পড়লাম না, আমরা বিষয়বস্তুটা জানলাম এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে জানলাম। তাই যে যে শব্দগুলো মানে তোমাদের জানা বাকি থেকে গেল সেগুলো তোমরা সবকিছুই এডিট অ্যাপ থেকে পেয়ে যাবে। কিছু কিছু শব্দ যেমন তোমরা পাবে যোগী দাসের মামা, তারপরে পাবে খয়ের খাঁ। খয়ের খাঁটা তো বললাম, কিন্তু যোগী দাসের মামা এটা আমি স্কিপ করে গিয়েছি। তো যোগী দাসের মামা ইনি হলেন, এখানে মার্কোসকে যোগী দাসের মামা বলেছেন লেখক মনে মনে। কেন বলেছেন জানো? যোগী দাস মামা যে সে হলো সুকুমার রায়ের একটি চরিত্র। সুকুমার রায় আমাদের বাংলা সাহিত্যে, বাংলা শিশু সাহিত্যের নাম করা সাহিত্যিক সুকুমার রায়। সুকুমার রায়ের একটি চরিত্র, বিখ্যাত চরিত্র যোগী দাসের মামা, যিনি খুব মানে গুছিয়ে মিথ্যে কথা, পরিপাটি করে মিথ্যে কথা বলতে পারতেন। তো মার্কোস, তোমরা যখন মার্কোসের এই যে আড্ডা পড়বে, যখন আড্ডা এই রম্য রচনাটি যখন পড়বে, তখন মার্কোসের যে পরিচয় পাবে, মার্কোস নিজেকে বলবে সে নাকি রানী ক্লিওপেট্রার কোনো একজন নিকট আত্মীয় গোছের মানুষ। তার বিশাল বড় ব্যবসা ব্যাপার স্যাপার রয়েছে। ব্যাপার মানে এখানে ব্যবসা। তো তার বিষয় সম্পত্তিও বিশাল। তো এই যে সমস্ত কথাবার্তাগুলো বলবে, দেখবে আড্ডা এই ধরনের মানুষজন থাকে যারা একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে, একটু মিথ্যে মিথ্যে করে বলতে ভালোবাসে। সেটা কিন্তু নেহাতি মানে কারোর ক্ষতি করার উদ্দেশ্যে নয়, নেহাতি একটু নিজের একটা আত্মসন্তুষ্টি লাভ বলতে পারো, বা নিজেকে একটু বাড়িয়ে একটা জাহির করার মানসিকতা, সেখানে কারো ক্ষতি করে দেবো এই মানসিকতাটা সাধারণত কাজ করে না। মার্কোসের ক্ষেত্রে ব্যাপারটা তাই, এবং লেখক এই ব্যাপারটা বুঝেছিলেন, আর তাই তিনি যোগী দাসের মামা মানে মার্কোসের কথা শুনে যোগী দাসের মামা বলে উল্লেখ করেছেন। তো এই ধরনের যে বিষয়গুলো আমাদের বাকি থেকে গেল আলোচনা করতে, হয়তো কোনো একটা শব্দ যেটা থেকে তোমরা একটু টিকা গোছের কিছু পেয়ে যেতে পারো, বা সেটাকে আরো একটু আলোচনা করে নিলে ভালো হতো, সেই ধরনের বিষয়বস্তুগুলো সবকিছুই তোমরা এলিট অ্যাপের যে স্টাডি ম্যাটেরিয়াল সেখান থেকে পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্ত, বাকি আরো একটা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।